মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি দ্য পাপা টাইগার মোহাম্মদ আতাউল গনি ওসমানী 1975 সালে শেখ মুজিবের কুখ্যাত বাকশাল কায়েমের প্রতিবাদে যে দুজন মন্ত্রী পদত্যাগ করেছিলেন তার ভিতরে একজন ছিলেন এমএজি ওসমানী। তিনি তার সব সম্পত্তি এমনকি তার পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তিও দান করে দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা শুধুমাত্র শেখ মুজিবের জয়গান করতে গিয়ে প্রকৃতপক্ষে রণাঙ্গনে যুদ্ধ করা বীরদের কথা ভুলেই যাই। মোহাম্মদ আতাউল গনি ওসমানী জীবনে 3টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন: দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1965 সালের পাক ভারত যুদ্ধ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ। 1939 সালে ব্রিটিশ রয়্যাল আর্ম ফোর্সে ক্যাডেট হিসেবে যোগদান করেন তিনি এবং তিনি 1940 সালে কমিশন পেয়ে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগ দেন ব্রিটিশ সেনাবাহিনীতে। 1942 সালে তিনি প্রমোশন পেয়ে ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে কম বয়সী মেজর হন। দেশভাগের পর 1947 সালের 7 অক্টোবর তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে যোগদান করেন পাকিস্তান সেনাবাহিনীতে। 1951 সালে তারই প্রচেষ্টায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠিত হয়। বাঙালিদের প্রতি হওয়া বৈষম্য নিয়ে কথা বলার জন্য তিনি তার অবসরে যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ 1967 সাল পর্যন্ত মাত্র একবার প্রমোশন পেয়েছিলেন এবং অবসরের পর 1970 সালের নির্বাচনে তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। যুদ্ধ শুরুর পর অর্থাৎ 1971 সালের 17 এপ্রিল তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করেছিলেন এবং সেক্টর কমান্ডারও নিযুক্ত করেছিলেন। বিভিন্ন সেক্টর এবং বাহিনীর ভিতরে সমন্বয় সাধন করেছিলেন। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা, অস্ত্রের যোগান নিশ্চিত করা, গেরিলা প্রশিক্ষণ দেওয়া সহ প্রভৃতি কাজ সাফল্যের সাথে করেছিলেন। রণনীতির কৌশল হিসেবে তিনি সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করেছিলেন এবং প্রতিটি সেক্টরে একজন করে সেনাবাহিনীর চৌকস অফিসার নিয়োগ করেছিলেন, যার ফলে সারা দেশে যুদ্ধ পরিচালনার অত্যন্ত সহজ হয়ে ওঠে। তার যে লেজেন্ডারি ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি, তেলিয়াপাড়া রণকৌশল, যার ফলে তিনি খুব কম সংখ্যক সৈন্য নিয়েই পাকিস্তানে বিশাল সেনাবাহিনীকে পরাজিত করতে পেরেছিলেন। তার এই রণকৌশল বিশ্বের বিভিন্ন দেশে এখন পড়ানো হয়। তিনি ছিলেন অত্যন্ত দূরদর্শী। যখন 21 নভেম্বর বিজয়ের মাত্র 24 দিন আগে যৌথ বাহিনী গঠনের কথা শুনলেন, তখন তিনি জোরালোভাবে বিরোধিতা করেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে যৌথ বাহিনী গঠন করা হলে ভারত মুক্তিযুদ্ধের ক্রেডিট নিজেদের দাবি করবে এবং বাঙালিদের উপর কোচচিত্র ফলাবে। তার ভবিষ্যৎবাণী যে কতটা সঠিক তার বলার অপেক্ষা রাখে না, আর এই জন্য তিনি বেশ মর্মাহত হয়েছিলেন। এবার আসি ওসমানী কেন আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সেই কারণ নিয়ে। তার একটি কারণ হচ্ছে তিনি সিলেটে ছিলেন এবং তার হেলিকপ্টারে বোমা হামলা করা হয়। যদিও সেই সময় পাকিস্তানের সব বিমানই মাটিতে ছিল, তাহলে এটা একটা রহস্য রয়ে গেল যে কারা ওসমানীর হেলিকপ্টারে বোমা হামলা করেছিল। দ্বিতীয় কারণ তিনি নিজেই বলেন, পাকিস্তান যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে এবং যুদ্ধের অপারেটিং পার্টি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান স্যাম মানেকশ। আত্মসমর্পণ অনুষ্ঠানে জেনারেল স্যাম মানেকশকে রিপ্রেজেন্ট করবেন জেনারেল অরোরা এবং সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে আমার অবস্থান জেনারেল স্যাম মানেকশর সমান। সেখানে মানেকশর অধীনস্থ কোনো আঞ্চলিক বাহিনীর প্রধানের সফর সঙ্গী আমি হতে পারি না। এটা কোনো দেমাগের কথা নয়, এটা প্রোটোকল। আমরা স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠিত হলেও দুঃখের বিষয় এই যে আমাদের আত্মমর্যাদার বড়ই অভাব। আর যে কথা শুনে বোঝা যায় তিনি কি পরিমাণ বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। 1971 সালে 26 ডিসেম্বর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল পদমর্যাদায় উন্নীত হন এবং 1972 সালের 12 এপ্রিল তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে পুনরায় রাজনীতিতে ফিরে আসেন। 1973 সালের মার্চে তিনি তার এলাকা থেকে নির্বাচন করে অভাবনীয় জয়লাভ করেন। কিন্তু মুজিবের কুখ্যাত বাকশাল কায়েমের প্রতিবাদে তিনি আওয়ামী লীগ এবং মন্ত্রিসভা দুইটা থেকে পদত্যাগ করেন এবং তিনি তার জীবনের বাকি সময় জনগণের জন্য কাজ করে গেছেন। অবশেষে 1984 সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিজয়ের মাসে এই বীরকে জানায় বিনম্র শ্রদ্ধা।